ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমরা উদ্ভিদ প্রজনন পড়ছিলাম। আমাদের আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 3। তো এইখানে আমরা তোমাদেরকে বলছিলাম উদ্ভিদ প্রজনন। টপিকটা যদি একটু বলি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন আর প্রজনন। বেসিক্যালি এখানে প্রথম প্রজনন দুই রকমের, তোমরা অলরেডি জানো। প্রজনন দুই রকমের, যেটার মধ্যে শুক্রাণু নির্মাণের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যৌন জনন, আর যেটা শুক্রাণু নির্মাণের সাহায্য ছাড়া অন্য কোনো উপায়ে হয়ে থাকে সেটা আমরা ইন জেনারেলি অযৌন জনন বলে থাকি। তো আমরা বেসিক্যালি আগে যৌন জননটাই আগে পড়ছি। আমাদের সবারই এটার প্রতি আগে ইন্টারেস্ট থাকে, তো এই যৌন জননটা বইয়ে আগেই আলোচনা করা আছে। পরবর্তীতে লাস্টের দিকে অল্প করে অযৌন জননটা আলোচনা করা আছে। ওইটাতে বেশি না, অল্প একটু। তো খেয়াল করো, আমরা এই যৌন জননটা পড়ার জন্য আমরা তোমাদেরকে বলছিলাম যৌন জনন কোনটা, শুক্রাণু নির্মাণের মিলনের মাধ্যমে যে জনন। তাহলে আমাদের কি লাগবে, মানে আমাদের বলতে উদ্ভিদের কি লাগবে, শুক্রাণু লাগবে। অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি পুংজনন কোষ। কি বলবো আমরা? পুংজনন কোষ। আর কি লাগবে? ডিম্বাণু লাগবে। ডিম্বাণু বলতে আমরা কি বুঝি? ডিম্বাণু বলতে উদ্ভিদের স্ত্রীজনন কোষ। হ্যাঁ, এটা তোমাদেরকে বলছিলাম যে যৌন জননের জন্য দুই রকমের কোষ লাগে। একটা হচ্ছে শুক্রাণু, যেটাকে বলি আমরা পুংজনন কোষ, আর একটা হচ্ছে ডিম্বাণু, যেটাকে আমরা বলি স্ত্রীজনন কোষ। এতটুকু তো আমাদের ক্লিয়ার। এটা তো তোমাদেরকে গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি। এতটুকু আশা করি ক্লিয়ার। তো দেখি তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। নেটওয়ার্কের সমস্যা নাকি? নেটওয়ার্কে কি প্রবলেম দেখাচ্ছে? একটু জানিও তো। আচ্ছা, এটা কি ক্লাস 2 সম্ভবত? সরি, এটা সম্ভবত ক্লাস 2। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি, এটা ক্লাস 2 হবে। আচ্ছা, এরপর ভিডিওটা কি ব্লার না? আচ্ছা, আমি একটু টাইম নিচ্ছি, দাঁড়াও, আমি একটু টাইম নিচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার হলে জানিও আমাকে। পুরা ব্লার। এখন কি ক্লিয়ার? আচ্ছা, আমরা অন্ধকারে শুক্রাণু নির্মাণ পড়ায় ফেলতে যাচ্ছিলাম। দেখো, এখন আশা করি বুঝতে পারবা। তো এটা হচ্ছে তো প্রজননের জন্য দুইটা জিনিস লাগে, তোমরা জানো। এটা তো অনেক ছোটোবেলা থেকেই জানো তোমরা। একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে কি ডিম্বাণু। শুক্রাণুটাকে আমরা বলি পুংজনন কোষ, আর ডিম্বাণুটাকে বলি আমরা স্ত্রীজনন কোষ। তাহলে পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষের মিলনের মাধ্যমেই একটা উদ্ভিদের জনন হবে, আর ওই জননটাকে আমরা বলবো যৌন জনন। আমি আবারও বলি, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ মিলেই কিন্তু কি হয়, নতুন একটা উদ্ভিদের জন্ম হবে। আর এইভাবেই জননটাকে আমরা বলবো যৌন জনন। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে বিষয় তো এটা না। বিষয় কি জানো? বিষয়টা হচ্ছে যে স্যার কি, যে পুংজনন কোষটা আসলে কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে বিষয়। স্ত্রীজনন কোষটা কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে বিষয়, সেটাই বিষয়। তো দেখো,
আমরা জানি পুংজনন কোষ তৈরি হয়, ভালো করে খেয়াল করো, পুংজনন কোষ তৈরি হয় পুংজননাঙ্গে, শ্রীজনন কোষ তৈরি হয় শ্রীজননাঙ্গে। তাহলে দেখো পুংজনন কোষ তৈরি হবে কোন অঙ্গে বলো? পুংজনন অঙ্গে। শ্রীজনন কোষ হবে শ্রীজনন অঙ্গে। তো তোমাদের কি গত ক্লাসটা যারা করেছো তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসটা যারা করেছো জানো যে পুংজনন কোষ বলতে আমরা বুঝি, হ্যাঁ আমরা যদি এভাবে দেখাই, পুংজনন কোষ বলতে আমরা বুঝি এইরকম, হ্যাঁ তাহলে পুংজনন কোষটা তৈরি হবে পুংজননাঙ্গে, আর পুংজননাঙ্গ বলতে আমরা বুঝি কি? পুংকেশর। এই পুংকেশরে তৈরি হবে। তো এটা পুরাটা হচ্ছে পুংকেশর, যার এটাকে আমরা বলতে পারি পরাগধানী। এটাকে আমরা কি বলি? পরাগধানী। এটাকে আমরা পরাগধানী বলি, এবং এটাকে আমরা বলি পুংদণ্ড। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই পরাগধানীর মধ্যে কালকে বলছিলাম একটা জিনিস, এই যে পরাগধানীটার মধ্যে একটা জিনিস থাকে, 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। কি বলছি? 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। মনে আছে? এই 1টা 2টা 3টা 4টা, 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। তো ওই আর্কিস্পোরিয়াল কোষটা একটু খেয়াল করো, এই যে আর্কিস্পোরিয়াল কোষ, এটা এক পর্যায়ে ওই আর্কিস্পোরিয়াল কোষটা আমি যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, এগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। খেয়াল করো, আর্কিস্পোরিয়াল কোষ ওই 4টা থাকে, তো আমি যে কোনো একটা দেখাচ্ছি। তাহলে এই একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে 2 রকমের কোষ তৈরি হবে। একটা হবে প্রাথমিক জনন কোষ, একটা হবে ওই একটা আর্কিস্পোরিয়াল কোষ আবার বিভাজিত হয়ে, ওইটা মোটা করে রাখি আর্কিস্পোরিয়াল কোষটা, তো বুঝতে সুবিধা হবে। তো একটা আর্কিস্পোরিয়াল কোষ মাঝখান দিয়ে বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি হবে। একটা হচ্ছে কি একটা দেয়াল কোষ হবে, আর একটা প্রাথমিক জনন কোষ হবে। তাহলে একটা হচ্ছে এটা হবে তখন কি? তখন এটাকে আমরা বলবো প্রাথমিক জনন কোষ। প্রাথমিক কি কোষ? প্রাথমিক জনন কোষ। আর আরেকটা কি? নিচেরটার নাম কি হবে? নিচেরটা হবে দেয়াল কোষ। নিচেরটাকে কি বলবো আমরা? দেয়াল কোষ। ঠিক আছে, ওই প্রাথমিক জনন কোষটা আবার বিভাজিত হতে পারে, অথবা আমরা যদি দেখাই, এই যে প্রাথমিক জনন কোষ, এই যে এটা আবার বিভাজিত হয়ে অথবা সরাসরি ওই প্রাথমিক জনন কোষটা বিভাজিত হয়ে অথবা সরাসরি এই কোষটা থেকে তৈরি হবে কি? প্রাথমিক এটা থেকে তৈরি হবে, হ্যাঁ, পরাগরেণু মাতৃকোষ বা পরাগ মাতৃকোষ। কি হবে? পরাগ মাতৃকোষ। এখান থেকে তৈরি হবে পরাগ মাতৃকোষ। তো সেটা কিভাবে তৈরি হয়েছে? খেয়াল করিও, প্রাথমিক জনন কোষ থেকে কিন্তু একটা পরাগ মাতৃকোষ হয়েছে, সেটা সরাসরি অথবা বিভাজিত হয়ে, সরাসরি বা বিভাজিত হয়ে তো এই পরাগ মাতৃকোষ আবার কি হবে? মিওসিস প্রক্রিয়ায়, খেয়াল করো, এই পরাগ মাতৃকোষটা আবার মিওসিস প্রক্রিয়ায় 4টা পরাগরেণু তৈরি করবে। কয়টা? 4টা পরাগরেণু তৈরি করবে। লেখাগুলো বোঝা যায়? 4টা পরাগরেণু তৈরি করবে মিওসিস প্রক্রিয়ায় 4টা পরাগ মাতৃকোষ তৈরি করবে। কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। তাহলে খেয়াল করো, মিওসিস প্রক্রিয়া, আমি এটা লিখি, এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া 4টা পরাগরেণু তৈরি করবে। তাহলে এই পরাগ মাতৃকোষ থেকে কি তৈরি হইলো? এখন পরাগরেণু। এগুলাকে আমরা বলবো এখন পরাগরেণু।
পরাগ রেণু, এগুলাকে আমরা বলবো পরাগ রেণু। চারটাই পরাগ রেণু। কয়টি লিখে রাখি আমি? চারটি। এখানে এটা একটি, এখানে এটা চারটি, চারটি পরাগ রেণু। এখন এই চারটা পরাগ রেণু নিয়ে আমাদের কাজ নাই, আমরা যে কোনো একটা পরাগ রেণুকে দেখাবো। একটা পরাগ রেণু যেটা হবে, একটা পরাগ রেণু থেকে যেটা হবে চারটা থেকে সেমই হবে। তো আমি যে কোনো একটা দেখাচ্ছি, খেয়াল করো, যে কোনো একটা পরাগ রেণু। তো পরাগ রেণুগুলো আমি একটু করে একটা পরাগ রেণুকে আমি বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই পরাগ রেণুগুলোর গায়ে এরকম কাটা থাকবে। দেখো পরাগ রেণুগুলোর গায়ে এরকম কি থাকবে? পরাগ রেণুগুলোর গায়ে এরকম এরকম কাটা থাকবে, এরকম কণ্টকিত থাকবে। ঠিক আছে? তো একটা নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, একটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। এই পরাগ রেণুর এই নিউক্লিয়াসটা, এই পরাগ রেণুর একটা নিউক্লিয়াসটা বিভাজিত হবে এক পর্যায়ে। পরাগ রেণুর এই নিউক্লিয়াসটা কি হবে? পরাগ রেণুর এই নিউক্লিয়াসটা এক পর্যায়ে বিভাজিত হবে। এটাও কিন্তু পরাগ রেণু, এটাও পরাগ রেণু, এটাও পরাগ রেণু। এই একটা পরাগ রেণুকে আমি বড় করে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে এই যে নিউক্লিয়াসটা দেখতেছো, এই নিউক্লিয়াসটা আবার দুইটা ভাগে বিভক্ত হবে। এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস। ঠিক আছে, একটা একটু ছোট হবে আর একটা একটু কি হবে? বড় হবে। হ্যাঁ, একটা একটু ছোট হবে আর একটা একটু কি হবে? বড় হবে। তো যে নিউক্লিয়াসটা ছোট, সেটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। এটাকে ইংলিশে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস। আমি পুরাটা যখন আবার রিভিউ দিয়ে দিব তোমরা বুঝতে পারবা সহজে। এটাকে আমরা বলবো জেনারেটিভ নিউক্লিয়াস। আরেকটা যেটা আছে নিচে, যেটা একটু বড়, একটু করে বড়, সামান্য একটু বড় যেটা, সেটাকে আমরা বলবো নালিকা নিউক্লিয়াস। এটাকে কি বলবো? নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, ওই নালিকা নিউক্লিয়াসটা খেয়াল করো, আমি যদি দেখাই, ওই যে এই যে কোষটা, এটা কিন্তু আবার কি হয় দেখো তো, এই কোষটা কিন্তু আবার বিভাজিত হয়ে, মানে ভালো করে খেয়াল করো, ওই নালিকা নিউক্লিয়াসটা এখান থেকে একটা নল তৈরি হয়। খেয়াল করো, এই পরাগ রেণুটা থেকে একটা নল তৈরি হয়। এই পরাগ রেণু থেকে নিচের দিকে একটা নল তৈরি হবে। এই যে পরাগ রেণুটা, এই নিচ দিয়ে একটা নল তৈরি হবে, একে আমরা বলবো পরাগ নালিকা। পরাগ নালিকা। ঠিক আছে, এবং ওই নালিকা নিউক্লিয়াসটা তখন নিচে চলে আসবে। এই যে এটা এখন নালিকা নিউক্লিয়াস নিচে চলে আসছে। আর যেটা পিছনের দিকে থাকবে, এটা আরো দুইটা কোষে বিভক্ত হবে। ওটা আর কি হবে? ওটা পেছনের দিকে আস্তে আস্তে আসবে এবং দুইটা কোষে বিভক্ত হবে। ওই যে আমি এটা দেখাতে পারি, এটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। এই কোষটা আবার আরো দুইটা কোষে বিভক্ত হবে। এটা আমি নিচে করে লিখি, জায়গা নাই। ওই জেনারেটিভ নিউক্লিয়াসটা আরো দুইটা কোষে বিভক্ত হবে। ঠিক আছে, তারপর এখান থেকে এটা দিয়ে দুইটা কোষে বিভক্ত, এই একটা কোষ, এই একটা কোষ, আটা কেন্দ্রে থাকবে। আর যেটা আগে আছে তো এটা আগেই, এটা তো এটাই। ঠিক আছে, আর এই যে দেখো, ওই জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস যে দুইটা কোষে বিভক্ত হইল, এই যে দুইটা কোষ যে বিভক্ত হয়েছে, এইগুলাই হচ্ছে শুক্রাণু বা এইগুলাই হচ্ছে পুংজনন কোষ। এরাই হচ্ছে কি? পুংজনন কোষ। তাহলে দুইটা পুংজনন কোষ তৈরি হলো। তাহলে দেখো, একটা জেনারেটিভ নিউক্লিয়াস থেকে
একটা জেনারেটিভ নিউক্লিয়াস থেকে দুইটা পুংজনন কোষ বা শুক্রাণু তৈরি হইল। অন্য কালি ইউজ করলে বেটার হয়। এই একটা এগুলো হচ্ছে পুংজনন কোষ, দুইটা পুংজনন কোষ। ইংলিশে এটাকে আমরা বলি পুং গ্যামেট। পুং জনন কোষ, আর জনন কোষের ইংলিশ হচ্ছে গ্যামেট, তাহলে পুং গ্যামেট হবে, বা মেল গ্যামেট। হ্যাঁ, বা মেল গ্যামেট। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি শুক্রাণু বলতে পারি। তা আমাদের 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 কি আমাদের কার্যক্রমটা কি ছিল? রুট টু শুক্রাণু। কি একটা উদ্ভিদের মধ্যে কিভাবে শুক্রাণু তৈরি হয় সেটাই আমরা পড়লাম। বুঝি নাই? পুরাটা আমি সামারাইজ করে দেবো, তাহলে সহজ হবে, একদম সহজ। পুরাটা আমি এক চিত্রে এক লাইনে নিয়ে আসছি। তোমরা যে কাজটা করবা কি জানো? তোমরা যে কাজটা করবা, তোমরা খাতাটাকে বাঁকা করে নিবা। তোমাদের ওই যে খাতা আছে না, খাতাটাই বই বাঁকা করে নিবা। বাঁকা করে তারপর এক পৃষ্ঠাতে এটা লিখবা, মানে এক লাইনে লিখবা, নিচে জায়গা রাখবা। শুকনা ডিম্বাণু তো তৈরি হওয়া লাগবে, নাহলে শুকনানো একা একা মন খারাপ করবে, ও কার সাথে কোথায় কীভাবে যাবে, একা একা বসে থাকবে। তো দেখো, জিনিসটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমরা কিন্তু পড়লাম কি উদ্ভিদ প্রজননের জন্য কি লাগবে? যৌনজননের জন্য শুক্রাণু লাগবে, সাথে কি লাগবে? ডিম্বাণু লাগবে। তো আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি কীভাবে শুক্রাণুটা তৈরি হয়। শুক্রাণুর ইংলিশ কি? গ্যামেট, পুং গ্যামেট। শুক্রাণুর ইংলিশ কি? পুংজনন কোষ, পুংজনন কোষ। ইংলিশে বললে কি হবে? জনন কোষের ইংলিশ কি? পুং গ্যামেট। তো আমরা পড়তেছি কি কীভাবে পুং গ্যামেটটা তৈরি হয়, এটাকে আমরা বলি পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। পুরো প্রক্রিয়াটাকে কি বলবো? পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। তো কীভাবে শুক্রাণুর বা পুংজনন কোষ বা পুং গ্যামেটটা তৈরি হয়েছে? এই যে পুং গ্যামেট, এই যে পুংজনন কোষ বা পুং গ্যামেট বা শুক্রাণু। তো কীভাবে শুক্রাণুটা তৈরি হয়েছে সেটা আমাকে জানলাম, সেটা আমরা জানলাম যে কীভাবে পুংজনন কোষ বা শুক্রাণু বা পুং গ্যামেটটা কীভাবে তৈরি হয়েছে আমরা এটা জানলাম। এটাকে বলা হয় পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। এটাকে আমরা বলবো পুং গ্যামিটোফাইটের প্রক্রিয়াটা। পুরাটার নাম কি? এখান থেকে পুরাটার নাম কি? পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, এখন আমি পুরো জিনিসটা বলি, কখন থেকে কীভাবে হয়েছে আমি একটু বলি। এখন আমি প্রথম থেকে বলি যে স্যার এটা কীভাবে তৈরি হয়েছে একটু দেখো। সিম্পল, কঠিন কিছু না, একদম দেখো। আমি বলছিলাম যে কীভাবে পুংজনন কোষ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে কি? পুংজনন কোষ সৃষ্টি। পুংজনন কোষ সৃষ্টি, যেটাকে আমরা পুং গ্যামিটোফাইটের উৎপত্তি বলে থাকি। তো এটা হচ্ছে কি? পুরাটা হচ্ছে পুংজনন কোষের সৃষ্টি। কীভাবে দেখো, প্রথম কথা হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু কই তৈরি হবে? পুংজনন কোষ ইকুয়াল টু শুক্রাণু। তো পুংজনন কোষ তৈরি হবে কোথায়? পুংকেশরে তৈরি হবে। এই যে পুংকেশর, এই যে এটা হচ্ছে পুংকেশর। পুংকেশরের কোন জায়গাটাতে? পুংকেশরের এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পুংদণ্ড। তো পুংকেশরের কোন জায়গায়? পরাগধানীতে সৃষ্টি হবে। পরাগধানীতে কি কোষ থাকে? আর্কিস্পোরিয়াল কোষ থাকে। আর্কিস্পোরিয়াল কয়টা কোষ থাকে? 4টা কোষ থাকে, 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এখন এখান থেকে একটা, প্রত্যেকটা আর্কিস্পোরিয়াল, আমি একটা দেখাচ্ছি, আসলে 4টা এরকম হবে। ওই একটা আর্কিস্পোরিয়াল কোষ সরাসরি অথবা বিভাজিত হয়ে, একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে একটা পরাগের মাতৃকোষ তৈরি করে। একটা আর্কিস্পোরিয়াল কোষ হয়, একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে অথবা সরাসরি, এই পুরো জিনিসটা সরাসরি অথবা বিভাজিত হয়ে কি গঠন করে? ও আচ্ছা, আমি তোমাকে এই জায়গায় বলি। হ্যাঁ, তো এখানে দেখি ওই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়েছে, ওই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হয়। তো 4×4টা, আমি আবার প্রথম থেকে যদি বলি, প্রথম থেকে যদি বলি, পুংজনন কোষের সৃষ্টি, ওই যে পুংজনন কোষ সৃষ্টি হয়েছে, যে দেখো পুংজনন কোষ বা শুক্রাণু কীভাবে সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে পুংজনন কোষের সৃষ্টি হবে পুংকেশরে, এই যে পুংকেশরে তৈরি হবে। পুংকেশরের কুই দণ্ডটার মধ্যে, পুংকেশরের পুংদণ্ডতে নাকি পরাগধানীতে? এই পরাগধানীতে সৃষ্টি হবে। পরাগধানীতে কি থাকে? 4×4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ, খেয়াল করো, যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ
যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে আমি লিখে দিই, এটা লিখে দিই এখানে, এই একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে, এই যে একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে। একটা কোষ প্রাথমিক জনন কোষ আর একটা হচ্ছে দেয়াল কোষ। প্রাথমিক জনন কোষটা কেন্দ্রের দিকে থাকবে, দেয়াল কোষগুলো এই প্রাচীরের দিকে চলে যাবে। তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, তার মধ্যে একটা হচ্ছে প্রাথমিক জনন কোষ আর একটা হচ্ছে দেয়াল কোষ। এখন দেখো ওই দেয়াল কোষটা তো থাকবে, দেয়াল কোষটা সরে যাবে এখান থেকে, থাকবে কি শুধু প্রাথমিক জনন কোষটা থাকবে। ওই প্রাথমিক জনন কোষ থেকে জনন কোষ সরাসরি বিভাজিত হয়ে, হয় সরাসরি অথবা বিভাজিত হয়ে, এই জনন কোষটা প্রাথমিক জনন কোষটা কি হবে, পরাগ মাতৃকোষ। প্রাথমিক জনন কোষ থেকে বিভাজিত হয়ে পরাগ মাতৃকোষ হবে, প্রাথমিক জনন কোষটা বিভাজিত হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করবে, অথবা সরাসরি প্রাথমিক জনন কোষে পরাগ মাতৃকোষে পরিণত হবে। তা দেখো তারপর এই পরাগ মাতৃকোষে এটা হচ্ছে 2n, এখানে মিওসিস হবে। মিওসিস যদি হয় 4টা পরাগরেণু তৈরি হবে। কয়টা পরাগরেণু? 4টা পরাগরেণু তৈরি হবে। এই 4টা পরাগরেণুর মধ্যে খেয়াল করো, ওই 4টা পরাগরেণুর মধ্যে আমরা একটাকে বড় করে দেখাইলাম, এই, ঠিক আছে? তো একটাকে বড় করে দেখলাম, দেখা গেছে যে এটা কাঁটাযুক্ত এবং এখানে কি আছে, হ্যাঁ এখানে নিউক্লিয়াস আছে। তো ওই নিউক্লিয়াসটা পরবর্তীতে বিভাজিত করলাম, বিভাজিত করলে একটা জনন নিউক্লিয়াস, একটা নালিকা নিউক্লিয়াস। যেটা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, এটা তো সামনের দিকে আগাতে থাকবে, কিন্তু ওইটাও নালিকা নিউক্লিয়াসটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। তো নালিকা নিউক্লিয়াসটা কিন্তু নালীতে ঢুকে যাবে, পরাগ নালিকাতে ঢুকে যাবে। আর জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, যেটা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, এটা হচ্ছে এই জনন নিউক্লিয়াস। আর এই জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে পুংজনন কোষ তৈরি করলো, দুইটা। জনন কোষটা বিভাজিত হয়ে পুংজনন কোষ, জনন কোষ পুংজনন কোষ, জনন কোষ পুংজনন কোষ বা শুক্রাণু। এতটুকু বুঝছো কিনা খেয়াল করো। তুমি এটা মুখস্থ করো তো ভাই, এটা একটু মুখস্থ করো কোনটার পর কোনটা হচ্ছে। এটা যদি না বুঝো রে ভাই, এমসিকিউতে ডায়াল মারবা। একটু পরে আমি কিভাবে, এখান তো আমি একটু কি বললাম, এখন বললাম যে কিভাবে শুক্রাণুটা তৈরি হয়। একটু আগে আমি কি পড়াবো, একটু পরে কি পড়াবো, আমি ডিম্বাণুটা পড়াবো। শুক্রাণু পড়ানোর সময় যেন এটা ভুলে না যাও। এতটুকু একটু আত্মস্থ করো এবং বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা এটা মুখস্থ না করলে পরেরটা বুঝবো না। আমি তোমাকে কথা দিলাম, ব্যারিস্টার সুমনের মতো তো বলতে পারতেছি না, আমি তোমাদেরকে কথা দিলাম, হ্যাঁ আমার গরুগুলা বিক্রি করে হলো তোমাকে পড়াবো। তো আমি তো আর গরু বিক্রি করতে পারবো না, আমার তো গরু নাই। কিন্তু আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি এটা যদি শিখতে পারো, তুমি শিখতে পারো, আমি কথা দিলাম তুমি কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেটাও পারবা। শুক্রাণু, এখানে কি শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা দেখালাম না, তা তোমাকে আমি ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা দেখাতে পারবো। মানে এটার সাথে অনেকটা মিল আছে। তুমি যদি এটা পারো তো তোমার আরেকটা পড়া হয়ে যাবে। দেখো ওভারথ্রো, তোমরা নোট করার সময় এভাবেই করবা। আমি পুরাটা যেমন এক লাইনে করছি, হ্যাঁ নোট করার সময় এক লাইনেই করবা। তাহলে তুমি তাহলে তোমার পুরো সিনারিওটা কিন্তু এক লাইনে চলে আসবে। একজন বলতেছে জীবনের লক্ষ্য শুক্রাণু তৈরি। শুক্রাণু তো এমনি তৈরি হয়,
এটা আবার লক্ষ্য কেন? বাট তোর লক্ষ্য তো তুই লক্ষ লক্ষ শুক্রাণু মারস, আমার যেটা মনে হয়। এদিকে তো আশা করি আমি পড়া জিনিসটা তোমাদেরকে একটু করে বলি। সেটা হচ্ছে এইখানে আমাদের রুট টু পুংজনন কোষ, রুট টু কি, রুট টু মেডিকেল আর রুট টু পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে বুঝছি। তুমি রুট টু পুংজনন কোষ পর্যন্ত তুমি না যেতে পারো, তুমি যদি পুংজনন কোষ পর্যন্ত না যেতে পারো তাহলে আর তুমি মেডিকেলে পারবা না, তুমি পাবলিক ইউনিভার্সিটিও পারবা না। তাই আমাদের এখন টার্গেট হচ্ছে পুংজনন কোষ পর্যন্ত যাওয়া, তারপর মেডিকেল আর বুয়েট, তারপরে ভার্সিটি দেখা যাবে। রুট টু পুংজনন কোষ। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম একটু খেয়াল করো, সেটা হচ্ছে এমনিতে নর্মালি পুংজনন কোষ বা শুক্রাণু, পুংজনন কোষ বা শুক্রাণুটা কোথায় তৈরি হবে? পুংজননাঙ্গে তৈরি হয়। পুংজননাঙ্গটা কে? পুংকেশর। পুংকেশরের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পুংদণ্ড। পরাগধানীতে 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। তো খেয়াল করো, একটা হচ্ছে কি, একটা পরাগধানী আর একটা পুংদণ্ড। এখন পুংদণ্ডতে কয়টা কোষ থাকে? 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। 4টার মধ্যে আমি যে কোনো একটাকে দেখাচ্ছি, 4টা দেখালে তো অনেকগুলো হয়ে যাবে। তো 4টার যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষকে আমি দেখাচ্ছি, যে এটা বিভাজিত হয়ে 2টা প্রাথমিক জনন কোষ তৈরি, এটা বিভাজিত হয়ে একটা প্রাথমিক জনন কোষ তৈরি হচ্ছে। কয়টা? একটা প্রাথমিক জনন কোষ তৈরি হচ্ছে আর একটা দেয়াল কোষ তৈরি হচ্ছে। দেয়াল কোষটা দেয়ালে যাবে দেয়াল কোষটা দেয়ালে চলে যাবে, প্রাচীর গঠন করবে। তো একটা, তাহলে আমরা বলতেছি যে একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে একটা প্রাথমিক জনন কোষ আর একটা দেয়াল কোষ গঠন করে। আর প্রাথমিক জনন কোষ আমরা যেটা দেখছি, ওই প্রাথমিক জনন কোষটা হয় বিভাজিত হয়ে অথবা সরাসরি, প্রাথমিক জনন কোষটা বিভাজিত হয়ে অথবা সরাসরি পরাগ মাতৃকোষে পরিণত হবে। তো দেখো, প্রাথমিক জনন কোষটা পরাগ মাতৃকোষে পরিণত হবে। খেয়াল করো, প্রাথমিক জনন কোষটা পরাগ মাতৃকোষে পরিণত হবে। কি বললাম? প্রাথমিক জনন কোষটা পরাগ মাতৃকোষে পরিণত হবে। সেটা কিভাবে হয়? সরাসরি অথবা বিভাজনের মাধ্যমে। ওকে, এই পরাগ মাতৃকোষে এখন মিওসিস হবে। পরাগ মাতৃকোষে কি হবে? মিওসিস হবে। মিওসিস হয়ে, আমরা তো জানি মিওসিস প্রক্রিয়া 4টা হয়, 1টা থেকে 4টা হয়। মিওসিস প্রক্রিয়ায় খেয়াল করো, এই পরাগ মাতৃকোষ থেকে মিওসিস হয়ে, খেয়াল করো, মিওসিস হয়ে কয়টা তৈরি করবে? কয়টা? 4টা পরাগরেণু তৈরি করবে। তো এখন তোমরা জানো পরাগ মাতৃকোষ সবসময় মনে রাখবা, পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু পরাগ মাতৃকোষটা ডিপ্লয়েড। তো দেখো, যেহেতু মিওসিস হচ্ছে, অবশ্যই ডিপ্লয়েডের মধ্যে মিওসিস হচ্ছে, তাহলে এই পরাগ মাতৃকোষে ডিপ্লয়েড পরাগ মাতৃকোষে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু তৈরি হবে। এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, 4টা পরাগরেণু। 1টা থেকে 4টা মানে মিওসিস হচ্ছে। এখন আমাদেরকে তো সবকটা পরাগরেণু দেখানো তো সম্ভব না। আমরা দেখাচ্ছি কি, আমরা ওই একটা পরাগরেণু দেখাচ্ছি। কয়টা? ওই যে এই একটা পরাগরেণু দেখাচ্ছি আর এই পরাগরেণুটা। তাহলে এটাও পরাগরেণু, এটাও পরাগরেণু। এই পরাগরেণুটাকে আমরা একটু বড় করে দেখাচ্ছি। এটাও পরাগরেণু, এটা বড় করে দেখাচ্ছি। পরাগরেণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে। তো পরাগরেণুর নিউক্লিয়াসটা যেটা লিখে ফেলি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো খেয়াল করো, এই পরাগরেণুর নিউক্লিয়াসটা 2টা নিউক্লিয়াসে বিভক্ত হবে। একটা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজই হচ্ছে পরাগ নালিকাতে ডুবে যাবে, নালিকা দিয়ে নালী পথ দেখাবে। আলটিমেটলি জনন নিউক্লিয়াসগুলো হচ্ছে আসল খেলোয়াড়। এই জনন কোষটা বিভাজিত হয়ে 2টা শুক্রাণু বা পুংজনন কোষ তৈরি হবে। এই, ঠিক আছে? বুঝছো কিনা বলো? এটা মুখস্থ করো তো ভাই, এটা মুখস্থ করো। এটা আলতু ফালতু কমেন্ট বাদ দিয়ে এটা মুখস্থ করো। এটা মুখস্থ করলে তোমাদের অনেক এমসিকিউ বা রিটেনটা বুঝে যাবে। আচ্ছা, আমি অনেক সময় তোমাদের কমেন্ট পড়ি না, দেখি আজকে 1-2টা কমেন্ট পড়ি, দেখি এই পর্যন্ত।
ক্লিয়ার কিনা বলো। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? হয়েছে বাজি। কমেন্ট করতে বলছি যে কে কে আমার কমেন্ট কখনো পড়েন না। স্যার আপনি ওর নাম নেন, স্যার এইটা, স্যার ওইটা। অর্গানিক কেমিস্ট্রি 12 নম্বর লেকচার দিন, এটা এখানে। আর আজ এরকম শুরু করছো, এটা বুঝছো কিনা বলো। নাম নিলে কি হবে? নাম নিলে কি আমার কিছু হয়ে যাবে? তোমরা সবাই বলো। হ্যাঁ একদম। দেখো এখানে একটা প্রশ্ন পাইছি অবশ্য, এই যে পরাগ রেণু থেকে একটা নালিকা তৈরি হবে, এটা হচ্ছে পরাগ নালিকা। সিম্পল, এটা তো জটিল ভাবে নেওয়ার দরকার নেই। এই যে এটা হচ্ছে পরাগ রেণু না, এই পরাগ রেণু থেকে একটা নল তৈরি হবে, এটাই পরাগ নালিকা। এটা হচ্ছে পরাগ রেণু, এটা পরাগ রেণু, এটা তো পরাগ রেণু থেকে আমরা পাইছি। ওই যে এই যে এটা একটা পরাগ রেণু না, এই যে এটা একটা পরাগ রেণু, এটা একটা পরাগ রেণু, এটা 4টা পরাগ রেণু। কয়টা? 1টা 2টা 3টা 4টা পরাগ রেণু। এটাই আবার এখানে লিখছি, এই যে পরাগ রেণু। আবার এটা আরেকটা, এটাও তো পরাগ রেণুই, পুরাটা পরাগ রেণু। পুরাটা কি পরাগ রেণু, পুরাটা কি পরাগ রেণু। ওই পরাগ রেণু থেকেই, ওই পরাগ রেণু থেকে একটা নালিকা বের হয়, যেটাকে বলি আমরা পরাগ নালিকা। পুরাটা হচ্ছে পরাগ রেণু, তার একটা নিউক্লিয়াস, জনো নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আর এই পরাগ রেণু থেকে একটা নল বের হবে, এটাই হচ্ছে পরাগ নালিকা। ঠিক আছে, এটাও পরাগ নালিকা, আবার এটাও কি পরাগ নালিকা। তো দেখো প্রথম কথা যদি আমি বলি, একটু ভালো করে খেয়াল করো, শুরু থেকে যদি একটু আমরা ব্যাপারটা বুঝি, লাস্ট টাইম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে নর্মালি হচ্ছে পুংজনন কোষ, পুংজনন কোষ শুক্রাণু তৈরি হবে পুংকেশরী। পুংকেশরীর কোন জায়গায়? একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পুংদণ্ড। তো পরাগধানীর মধ্যে 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। ওই 4টা আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করবে। একটা প্রাথমিক জনন কোষ তৈরি হবে, আর একটা দেয়াল কোষ তৈরি হবে। এখানে বলতে স্যার দেয়াল কোষটা কেন তৈরি হবে? দেয়াল কোষটা কেন তৈরি হবে তোমাকে আমি এটা বলছি, এটা বা এটা তোমার জানা দরকার আছে এখানে। আমাদের মেন তো এটা প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষটা হবে কি? দেয়াল মানে কি? প্রাচীর। তো দেয়াল কোষটার কাজই হচ্ছে চারপাশ থেকে, ওই একটা দেয়াল কোষ থেকে আরও অনেকগুলা কোষ হবে, ওই একটা দেয়াল কোষ থেকে আরও অনেকগুলা কোষ হবে, এভাবে দেয়াল গঠন করবে, এভাবে প্রাচীর গঠন করবে, এভাবে প্রাচীর গঠন করবে, আর মাঝখানে প্রাথমিক জনন কোষগুলো থাকবে। দেয়াল কোষের প্রাচীর, দেয়াল কোষে একটা দেয়াল কোষ, একটা কোষ থেকে অনেকগুলা কোষ তৈরি হয়ে প্রাচীর গঠন করবে, দেয়াল গঠন করবে। এই জন্য এটাকে দেয়াল কোষ বলা হয়। এটা কাজই হচ্ছে ভিতরটাকে প্রোটেক্ট করা। যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এটার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক জনন কোষটা। তো এই একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে একটা প্রাথমিক জনন কোষ হবে, একটা দেয়াল কোষ হবে। এই প্রাথমিক জনন কোষটা, এই জনন কোষটা আবার বিভাজিত হয়ে অথবা সরাসরি, এই জনন কোষটা আবার বিভাজিত হয়ে অথবা সরাসরি পরাগ মাতৃকোষে পরিণত হয়। কিসে পরিণত হয়? পরাগ মাতৃকোষে পরিণত হয়। ওই যে পরাগ মাতৃকোষটা, তো প্রাথমিক জনন কোষ যদি খেয়াল করো, এই যে পরাগ মাতৃকোষ, এই পরাগ মাতৃকোষ থেকে 4টা কোষ তৈরি হয়। তো একটা পরাগ মাতৃকোষ থেকে পরাগ রেণু, তাহলে দেখো এই যেখানে 4টা পরাগ রেণু, তো পরাগ রেণু তৈরি হয় পরাগ মাতৃকোষ থেকে। সিম্পল না জিনিসটা? পরাগ রেণুটা তৈরি হবে যে কোষ থেকে, তাকে বলা হয় পরাগ মাতৃকোষ। ছাগলের থেকে যদি ছাগলের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা কি ছাগলের মা বলবো না? তো এখানে পরাগ রেণুটা যেটা থেকে তৈরি হয় সেটাকে আমরা পরাগ মাতৃকোষ বলবো। পরাগ রেণুটা যে কোষ থেকে তৈরি হয় পরাগ মাতৃকোষ বলবো। তো এটা কোন প্রক্রিয়া তৈরি হবে? একটা থেকে যেহেতু 4টা, এটা মিওসিস প্রক্রিয়ায়। তো ওই পরাগ রেণুরও আবার কি থাকবে? ওই পরাগ রেণুরও আবার নিউক্লিয়াস থাকবে। তো পরাগ রেণুর যে নিউক্লিয়াসটা, এইটা কিন্তু আবার পরাগ রেণুটা কাটায়িত থাকবে,
এই যে এই 4টা পরাগরেণু আছে, 4টা পরাগরেণুর মধ্যে আমি একটা পরাগরেণুকে দেখাচ্ছি। এই যে একটা পরাগরেণু, এই পরাগরেণুর নিউক্লিয়াস আছে, এই পরাগরেণুর কি বাইরের দিকে কতগুলো কাটার মতো অংশ আছে, কণ্টক। তো এইটাও পরাগরেণু, এটাও পরাগরেণু। এই পরাগরেণুটার নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, একটা ছোট যেটাকে বলে জেনারেটিভ নিউক্লিয়াস, আর একটা বড় যেটাকে বলে নালিকা নিউক্লিয়াস। জানিকা নিউক্লিয়াসটা কী হবে, নালিকা নিউক্লিয়াসটা পরাগনালিকাতে আগে ঢুকবে আর জেনারেটিভ নিউক্লিয়াসটা পরে পরে আসবে। পরবর্তীতেই এই জেনারেটিভ নিউক্লিয়াসটা কী করলো, বিভাজিত হয়ে দুইটা পুংজনন কোষ বা দুইটা শুক্রাণু তৈরি করলো। এই যে দুইটা পুংজনন কোষ বা শুক্রাণু তৈরি করলো। আচ্ছা, আশা করি এখন বুঝে গেছো। এখন আমরা যদি বলি শ্রীজনন কোষটা কই তৈরি হয়, শ্রীজনন কোষ আদৌ কি দেখা যাবে? আমি এটা ছোট করি। তাহলে শ্রীজনন কোষটা, এটা হচ্ছে পুংজনন কোষের সৃষ্টি। এখন হবে কি শ্রীজনন কোষের সৃষ্টি। শ্রীজনন কোষটা কই তৈরি হবে দেখো, শ্রীজননাঙ্গে। শ্রীজনন কোষটা কই তৈরি হবে, এটা হচ্ছে শ্রীজননাঙ্গ, তোমাদেরকে পড়াইছিলাম। এটা হচ্ছে কি শ্রীজনন কোষ সৃষ্টি। তো শ্রীজনন কোষটা তৈরি হবে শ্রীজননাঙ্গে, এটা হচ্ছে শ্রীজননাঙ্গ। এটা কি পড়াটা হচ্ছে শ্রীজননাঙ্গ, শ্রীজননাঙ্গ, বা এটাকে আমরা গর্ভাশয় বলতে পারি। ঠিক আছে, এটাকে যেমন আমি পুংকেশর বললাম, এটাকে কি বলবো আমরা, গর্ভপত্র বা গর্ভাশয়, সরি গর্ভপত্র বলবো। এটাকে যেমন পুংকেশর বলা যাচ্ছে, এইটাকে যেমন পুংকেশর বলা হয়, এটাকে বলা হয় গর্ভপত্র। এখন দেখো গর্ভপত্র কোন জায়গাটার মধ্যে তৈরি হবে খেয়াল করো। তোমাদেরকে যেন গর্ভপত্র দুইটা জায়গায় আছে, এটাকে গর্ভমুণ্ড বলা হয়, আর এটা এটা নিচেরটাকে বলবো আমরা গর্ভাশয়। তাহলে উপরেরটাকে বলবো গর্ভমুণ্ড, নিচেরটাকে বলবো গর্ভাশয়। আরেকটা আছে এখানে যদিও, গর্ভদণ্ড। তাহলে উপরেরটা হচ্ছে গর্ভমুণ্ড, মাঝখানেটা গর্ভদণ্ড, আর নিচেরটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে আর্কিস্পোরিয়াল কোষ থাকে কয়টা, 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ, যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে যাবে। তাহলে এখানে 4টা আর্কিস্পোরিয়াল কোষ, কয়টা, 4টা আর্কিস্পোরিয়াল কোষ। এই 4টা আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে প্রাথমিক জনন কোষ তৈরি করবে। এটা প্রাথমিক জনন কোষ, এটা কি দেয়াল কোষ। এখন দেখো এই প্রাথমিক জনন কোষটা হয় বিভাজিত হয়ে অথবা সরাসরি। ওই প্রাথমিক জনন কোষটা বিভাজিত হয়ে বা তো প্রাথমিক জনন কোষটা বিভাজিত হবে অথবা সরাসরি প্রাথমিক জনন কোষ থেকে তৈরি হবে শ্রীজনন মাতৃকোষ। এটাকে আমরা কি বলবো,
স্ত্রী জনন মাতৃকোষ। স্ত্রী জনন মাতৃকোষ। আচ্ছা দেখো, এটা বিভাজিত হয়ে প্রাথমিক জননকোষে দেয়াল কোষ হয়েছে না, ওই প্রাথমিক জননকোষটা বিভাজিত হয়ে, খেয়াল করো, প্রাথমিক জননকোষটা বিভাজিত হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করবে। আচ্ছা একটা দাঁড়াও, একটু ভুল হয়েছে। এই প্রাথমিক জননকোষটা বিভাজিত হয়ে প্রাথমিক জননকোষটা বিভাজিত হয়ে পরাগ মাতৃকোষ। আমি কি বলতেছি এখানে, সরি এটা তো শ্রীরেণু মাতৃকোষ, আজকে টানা ক্লাস ছিল তো, এটা শ্রীরেণু মাতৃকোষ। এখানে যেমন পরাগ মাতৃকোষ তৈরি হচ্ছে, এখানে শ্রীরেণু মাতৃকোষ তৈরি হবে। এখানে যেমন পরাগ মাতৃকোষ, এখানে কি শ্রীরেণু মাতৃকোষ। খেয়াল করো, এখানে যেমন পরাগ মাতৃকোষ, এখানে কি শ্রীজনন মাতৃকোষ, শ্রীরেণু মাতৃকোষ, শ্রীরেণু মাতৃকোষ। এই শ্রীরেণু মাতৃকোষটা বিভাজিত হয়ে কি হবে, শ্রীরেণু মাতৃকোষটা বিভাজিত হয়ে শ্রীরেণু মাতৃকোষটা বিভাজিত হয়ে কি হবে, আর নিউক্লিয়াসটা বিভাজিত হবে। আর নিউক্লিয়াসটা কি হবে, আচ্ছা এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে, এই একটা নিউক্লিয়াস বিভাজিত হলে কি হবে, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হবে। এই দুইটা নিউক্লিয়াস কি করবে, দুই মেরুতে চলে যাবে, এটা এই মেরুতে, এটা এই মেরুতে। দুই মেরুতে গিয়ে কি করবে, এটা 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 দুইবার বিভক্ত হবে, এটা দুইবার বিভক্ত হবে, চারটা। ফোকাস নড়ে গেছে। তো দেখো, আমরা কিন্তু এই পর্যন্ত এসে নাম দিই নাই, আমাদের কিন্তু মিল ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত পুংরেণু এবং স্ত্রীজনন কিন্তু মিল আছে, এই পর্যন্ত মিল আছে। কিন্তু আমি লম্বাটা টান দিয়ে দিলাম, এই পর্যন্ত এটাও মিল আছে, এই পর্যন্ত এটাও মিল আছে, ঠিক আছে। পরবর্তীগুলো গিয়ে ভিন্ন হচ্ছে। এখন দেখো, এই একটা কোষ দুই জায়গায় গেছে, এটা একদিকে, এটা একদিকে, এই কোষটা চারটা ভাগে বিভক্ত হবে, এটা চারটা ভাগে বিভক্ত হবে। তো এখান থেকে একটা কোষ এখানে আসবে, এখান থেকে একটা কোষ এখানে আসবে, তাহলে এখানে থাকবে কয়টা, একটা, দুইটা, তিনটা, এখানেও তিনটা থাকবে, এখানে তিনটা থাকবে। তো দেখো মাঝখানে কয়টা আসবো, এখানে চারটা আছে না, চারটা থেকে, আচ্ছা তোমাদেরকে এখানে একটু দেখাই, এটা মিয়োসিস হবে, মানে মাইটোসিস হবে, দুইবার বিভক্ত হবে। এখান থেকে চারটা, এখান থেকে কয়টা, চারটা, চারটার এখান থেকে একটা মাঝখানে আসবে, এখান থেকে একটা মাঝখানে আসবে। তো এখানে চারটা কোষ, এখানে চারটা কোষ, চারটার এখান থেকে একটা মাঝখানে, এখান থেকে একটা মাঝখানে আসবে। তো কয়টা মাঝখানে চলে আসবে, দুইটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখো, এই পাশে তিনটা কোষ, এই পাশে তিনটা কোষ, এই পাশে তিনটাকে কোষ বলা হয়, হ্যাঁ, ডিম্বাণু যন্ত্র। আর এই মাঝখানে ওই তিনটাকে একত্রে বলা হয় ডিম্বাণু যন্ত্র, এই তিনটাকে একত্রে কি বলা হয়, ডিম্বাণু যন্ত্র।
আর এই তিনটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে ডিম্বাণু। এই তিনটাকে বলবো একত্রে ডিম্বাণু সহ, সবকটাকে বলবো ডিম্বাণু যন্ত্র, আর একটাকে বলবো ডিম্বাণু। আচ্ছা, পরের গুলোকে আমরা বলবো প্রতিবাদ নিউক্লিয়াস। প্রতিবাদ নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস, প্রতিবাদ নিউক্লিয়াস, প্রতিবাদ কোষও বলা যায়, তুমি কোষও বলতে পারবা। আর মাঝখানে যেহেতু দুইটা আছে এদেরকে হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। তা দেখো, আমি যদি এইটা মুখস্থ করতে পারি এটা এমনিতে মনে থাকবে। এখানে দেখো, খেয়াল করো, এখানে পুংজনন কোষ তৈরি হবে, এটা পরাগধানীতে আর্কিস্পোরিয়াল কোষ থেকে শুরু হয়। এটা সৃজনন কোষ তৈরি হবে, এটা হচ্ছে গর্ভপত্রের যে গর্ভাশয়টা আছে, গর্ভপত্রের যে গর্ভাশয়টা, এই যে দেখো, এই 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 এটা হচ্ছে গর্ভপত্রের গর্ভাশয় হবে। এটা কোথায় হবে? গর্ভপত্রের গর্ভাশয়। তাহলে দেখো, খেয়াল করো, একটু দেখো ভালো করে বুঝো। আমি যেটা বলতেছি, এখানে যেমন পরাগ পুংজনন কোষটা তৈরি হয়, তাহলে এখানে সৃজনন কোষটা তৈরি হবে। সৃজনন কোষটা কোন জায়গায় তৈরি হবে? এটা যদি, তাহলে স্ত্রী গর্ভপত্রে বা গর্ভপত্রে তৈরি হবে। তো গর্ভপত্রে কোন জায়গাটাতে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়? না, গর্ভাশয়ে পরিণত হবে। তো গর্ভাশয়ে একটা চারকোনায় চারটা আর্কিস্পোরিয়াল কোষ থাকে, তার মধ্যে যে কোনো একটা আর্কিস্পোরিয়াল কোষকে আমি দেখাচ্ছি। একটা আর্কিস্পোরিয়াল কোষ বিভাজনের মাধ্যমে, কিসের মাধ্যমে? বিভাজনের মাধ্যমে দুইটা কোষে পরিণত হবে। একটা প্রাথমিক জনন কোষ, একটা দেয়াল কোষ। দেয়াল কোষটা চারপাশ থেকে কোষ বিভাজিত হতে হতে চারপাশ থেকে ঘিরে ফেলবে, আর প্রাথমিক জনন কোষটা ভিতরের দিকে থাকবে। তো এই প্রাথমিক জনন কোষটা আবার বিভাজিত হয়, সেটাকে আমরা বলবো স্ত্রী মাতৃকোষ। প্রাথমিক জনন কোষ যদি, এই প্রাথমিক জনন কোষটা হয় বিভাজিত হয়ে অথবা সরাসরিভাবে, মানে হয় বিভাজিত হয়ে অথবা সরাসরি ওই প্রাথমিক জনন কোষটা স্ত্রী মাতৃকোষে পরিণত হবে। প্রাথমিক জনন কোষটা স্ত্রী মাতৃকোষে পরিণত হবে। এখানে কিন্তু সেম, এই যে সরাসরি বা বিভাজিত হয়ে প্রাথমিক জনন কোষটা পরাগ মাতৃকোষে পরিণত হয়। তাহলে এখানে হচ্ছে পরাগ মাতৃকোষ, আর এখানে হচ্ছে স্ত্রী মাতৃকোষ। কেন? কারণ এখানে চারটা পরাগ রেণু তৈরি হয়, এখানে চারটা কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। আচ্ছা, এখানে একটা স্টেপ বাদ গিয়েছে, তোমাদের যদি এখন কেটো না, তোমরা ঠিক করতে পারবা। ওই একটা কোষ বিভাজিত হয়ে বা সরাসরি কিসে পরিণত হবে? পরাগ মাতৃকোষে পরিণত হবে, স্ত্রী মাতৃকোষে পরিণত হবে। কি বসে? স্ত্রী রেণু মাতৃকোষ। ওই স্ত্রী মাতৃকোষটা বিভাজিত হয়ে কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। দেখো, তো মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটা স্ত্রী কোষ তৈরি করবে। কয়টা স্ত্রী তৈরি করবে? চারটা স্ত্রী। তাহলে দেখো, স্ত্রী মাতৃকোষ থেকে স্ত্রী তৈরি হয়, তার মধ্যে তিনটা নষ্ট হয়ে যাবে, তিনটি স্ত্রী নষ্ট হয়ে যায়। একটা তাহলে দেখো, এই একটাই থাকবে, তা তিনটা নষ্ট হয়ে যাবে। এটা পৃথিবীর নিয়ম। হ্যাঁ, পৃথিবীর নিয়মে তিনটা নষ্ট হয়ে যাবে, আর একটা থাকবে। এটাই হচ্ছে স্ত্রীরেণু। এটাই হচ্ছে কি? স্ত্রীরেণু। তাহলে ওই স্ত্রীরেণুটা বড় করলে কিরকম হবে? তার একটা নিউক্লিয়াস পাবো এবং কি কোষঝিল্লি পাবো। ওই নিউক্লিয়াসটাকে আবার দুই ভাগে বিভক্ত করলাম, কোন প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। আবার এখানে এটা দুইবার বিভক্ত হইলো, তো এখানে চারটা, এখানে চারটা। মাঝখানে আসলে কি হবে? এখান থেকে একটা, এখানে থেকে একটা, এখানে আসবে, তখন এটাকে ডিম্বাণু হবে। সরি, মানে দুই কোষিকা। এখানে কোনো নাম দিব না, আমরা এই পর্যন্ত সব নাম দিয়ে আসছি, কোনো না কোনো নাম দিছি। এখানে আমার নাম দেওয়ার দরকার নেই,
এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হবে, ওই নিউক্লিয়াসটা আরও দুইবার বিভক্ত হয়ে চারটা কোষ পরিণত হবে, এই নিউক্লিয়াসটা আরও দুইবার বিভক্ত হয়ে চারটা কোষে পরিণত হবে। ওই চারটা কোষ, এই যে চারটা কোষ, এই চারটা থেকে এখান থেকে একটা দুইটা এখানে আসবে, এটা নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই পাশে তিনটার মধ্যে একটা খুব বড়, এটা হচ্ছে ডিম্বাণু, তিনটাকে একত্রে বলা হয় ডিম্বাণু যন্ত্র। আর ওই পাশে হচ্ছে প্রতিবাদ নিউক্লিয়াস। বুঝছো কিনা বলো? হয়তো আমি এনার্জিটা দিতে পারতেছি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাশাপাশি থাকার কারণে বোঝার কথা। আচ্ছা, এই যে পোড়া থলিটা দেখতেছো না, পোড়া থলিটা, এটাকে আমরা ভ্রূণথলি বলে থাকি। কি বলে থাকি? ভ্রূণথলি। এটাকে আমরা কি বলে থাকি? ভ্রূণথলি বলে থাকি। বুঝছো কিনা বলো? পোড়া থলিটা মানে এখানে একটা শ্রীরেণু থেকে এই যে একটা শ্রীরেণুকে বড় করে দেখাইছি, তিনটা তো নষ্ট হয়ে যাবে, এই তিনটা তো নষ্ট হয়ে যায়। আমি এটা দিয়ে দেখাই, ওই তিনটা তো নষ্ট হয়ে যাবে, জাস্ট আমার একটা থাকবে, ওই যে একটা। এটাকে আমরা একটু বড় করে দেখাইছি, তার একটা নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা হবে, এই দুইটা আবার এই দুই মেরুতে গিয়ে এটা দুইবার থেকে চারটা হবে, এইটা দুইবার বিভাজিত আর চারটা হবে। চারটার মধ্যে এখানে তিনটা থাকবে, একটা এখানে চলে আসবে, এই চারটার মধ্যে তিনটা থাকবে আর একটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো এখন এই হচ্ছে কথা। এখন আমরা বলতে পারি যে ওই এখন এই দুইটা যেখানে আছে, চারটার মধ্যে একটা এখানে চলে আসছে, চারটার মধ্যে এখানে একটা চলে আসছে, এই দুইটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। তো তখন এইদিকে তিনটা থাকবে, ওই তিনটাকে একত্রে বলবো ডিম্বাণু যন্ত্র। আর মাঝখানের বড় একটা থাকবে, এটাকে বলবো ডিম্বাণু। আর এই ডিম্বাণুটাই হচ্ছে সৃজনন কোষ। এই ডিম্বাণুটাই কি? এই ডিম্বাণুটাই হচ্ছে সৃজনন কোষ। এই ডিম্বাণুটাই কি? সৃজনন কোষ। দূর একটু পরপর পড়তেছে। তো ডিম্বাণুটাকে আমরা বলবো কি? সৃজনন কোষ। হ্যাঁ, আর পোড়া যে থলিটা দেখতেছি, এটাই হচ্ছে ভ্রূণথলি। আসলে দেখো, শ্রীরেণুটাই কিন্তু ভ্রূণথলি গঠন করছে। দেখো, এই দেখো, একটা শ্রীরেণুকে বড় করে আঁকছি একটা নিউক্লিয়াস, ওই শ্রীরেণুর ভেতর দুইটা নিউক্লিয়াস। হ্যাঁ, তারপরে এটা আরও দুইবার বিভক্ত হয়েছে, এখানে চারটা, এখানে চারটা, এখান থেকে একটা এখানে আসবে, এখান থেকে একটা এখানে আসবে। আমরা এখানে কোনো নাম দেই নাই, এখানে কোনো নাম দেই নাই, এখানে কোনো নাম দেই নাই। এখানে বিভাজন শুরু হয়েছে, বিভাজন শেষ হওয়ার পরে আমরা লাস্ট এই ঘরটাতে আমরা নাম দিছি। কী নাম দিয়েছি? এই তিনটাকে প্রতিবাদ নিউক্লিয়াস, এটাকে আমরা বলতেছি ডিম্বাণু যন্ত্র, মাঝখানেটাকে বলতেছি ডিম্বাণু, আর এখানে দুইটাকে বলতেছি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে? আমরা কিন্তু এখানে কোনো নাম দিই নেই, এবং এটার সাথে কিন্তু মিল আছে অনেকটা। বুঝতে পেরেছ? পারবা এখন? এখানে দেখো, আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে খেয়াল করো, এই যে একটা শ্রীরেণু না, একটা শ্রীরেণুকে বড় করে আঁকছি, তার একটা নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটা হইলো, দুইটা থেকে চারটা থেকে আটটা, আটটা থেকে এরকম হয়েছে। অর্থাৎ একটু খেয়াল করো, এই যে দেখো, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। তা আমরা বলতে পারি না একটা শ্রীরেণু থেকে একটা ভ্রূণথলি, পুরোটা একটা ভ্রূণথলি। তো দেখো, একটা শ্রীরেণু থেকে একটা ভ্রূণথলি, তাহলে এরকম একটা শ্রীরেণু যদি একটা ভ্রূণথলি গঠন করে, এটাকে বলা হয় মনস্পরিক। এটাকে আমরা কি বলবো? মনস্পরিক। যদি দুইটা থেকে এরকম দুইটা শ্রীরেণু যদি গঠন করে এইভাবে, গঠন করে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো ডাইস্পোরিক। কি বলবো সেটাকে? আমরা ডাইস্পোরিক বলবো। ঠিক আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনটা কখনো গঠন করে নাও, মানে টেট্রাস্পোরিকটা নাই, মানে ট্রাইস্পোরিকটা কিন্তু নাই, মনস্পরিক, বাইস্পোরিক আছে। তো একটা শ্রীরেণু থেকে একটা ভ্রূণথলি, এটাকে মনস্পরিক বলবো। দুইটা শ্রীরেণু থেকে দুইটা ভ্রূণথলি, এটাকে বাইস্পোরিক বলবো। আর যদি তিনটা থেকে কখনো সম্ভব না, ট্রাইস্পোরিক থাকে না, চারটা থাকতে পারে, তো চারটা থেকে যদি চারটা ভ্রূণথলি গঠন হয়, সেটা হচ্ছে টেট্রাস্পোরিক। তো তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি সম্ভব না। খেয়াল করো, একটা থেকে যদি একটা ভ্রূণথলি হয়, এটা হচ্ছে মনো। দুইটা থেকে যদি হইতো, তাহলে হয়তো বাই। চারটা থেকে হলে হবে টেট্রা, কিন্তু তিনটা নাই। তিনটা থেকে হলে ট্রাইস্পোরিক, এটা হবে না, এটার উপস্থিত নাই।
তো ম্যাক্সিমাম উদ্ভিদই হচ্ছে মনস্পরিক, একটা স্ত্রীরেণু থেকে একটা ভ্রূণথলি গঠন করে। তো এটা এখানে হচ্ছে মনস্পরিক। হ্যাঁ, যেটা দেখতেছি এটা মনস্পরিক। বুঝছো কিনা বলো? তো দেখো এটার সাথে এটা তুলনা করবা, এই যে এটার সাথে এটা তুলনা করে 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 পরে এখানে যাবা। এদিক দিয়ে আমি দুইটা পাশাপাশি আঁকছি কেন, তোমরাও খাতার উপর পাশে আঁকবা, খাতার উপরের দিকেও আঁকবা। খেয়াল করো, তোমরা উপরের দিকে আঁকবা কীভাবে পুংজনন কোষটা তৈরি হইল, নিচ দিয়ে আঁকবা কীভাবে স্ত্রীজনন কোষটা তৈরি হইল। পাশাপাশি আঁকলে আমাদের সুবিধা। যেমন এটা যেমন পরাগধানীতে তৈরি হয়, এটা হচ্ছে গর্ভাশয়ে তৈরি হয়। এটা পরাগধানীতে, এটা গর্ভাশয়ে। তো দুইটা একসাথে পড়াচ্ছি, একটু খেয়াল করো। এটা পরাগধানীতে, এটা গর্ভাশয়ে। এটা পরাগধানীতে আর কি স্পোরিয়াল কোষ থাকে, গর্ভাশয়েও আর কি স্পোরিয়াল কোষ থাকে। তো এই আর কি স্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে, খেয়াল করো, এই আর কি স্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে, একটা প্রাথমিক জনন কোষ, একটা দেয়াল কোষ। এখানেও আর কি স্পোরিয়াল কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে, একটা প্রাথমিক জনন কোষ, একটা দেয়াল কোষ। দেয়াল কোষ দেয়ালে যাবে গা। তাহলে এখানে প্রাথমিক জনন কোষ থেকে, এই যে প্রাথমিক জনন কোষ থেকে একটা পরাগ মাতৃকোষ হবে। তো এখানে প্রাথমিক জনন কোষ থেকে একটা স্ত্রীরেণু মাতৃকোষ হবে। এখানে প্রাথমিক জনন কোষ থেকে একটা পরাগ মাতৃকোষ হবে। এখানে প্রাথমিক জনন কোষ থেকে একটা স্ত্রীরেণু মাতৃকোষ হবে। তাই প্রাথমিক জনন কোষ থেকে একটা পরাগ মাতৃকোষ, প্রাথমিক জনন কোষ থেকে একটা স্ত্রীরেণু মাতৃকোষ হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো, খেয়াল করো, ওই স্ত্রীরেণু মাতৃকোষটা খেয়াল করো। এই যে স্ত্রীরেণু মাতৃকোষ, এখানে দেখো পরাগ মাতৃকোষে যদি আবার মিওসিস হয়, পরাগ মাতৃকোষে মিওসিস হলে চারটা পরাগ রেণু তৈরি হবে। পরাগ মাতৃকোষ থেকে হবে পরাগ রেণু, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে হবে স্ত্রীরেণু। তো স্ত্রীরেণু কোত্থেকে তৈরি হয়? স্ত্রীরেণু মাতৃকোষ থেকে। পরাগ রেণু কোত্থেকে তৈরি হয়? পরাগ মাতৃকোষ থেকে। তো এখানে চারটা স্ত্রীরেণু, চারটা পরাগ রেণু তৈরি হবে। দেখ চারটার মধ্যে কিন্তু এখানে চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, স্ত্রীরেণু জাস্ট একটা থাকে। আর এখানে চারটা পরাগ রেণুই থাকে, তবে চারটা থাকলেও আমরা দেখাচ্ছি একটা। কয়টা? একটা দেখাচ্ছি। এখানে একটা থেকে যা যা হচ্ছে এখানে চারটা থেকেও তাই হবে। তো আমি চারটা তো দেখানোর দরকার নেই, একটাতে যা হয় বাকিগুলোতে তাই হবে। তো আমি একটাকে দেখাইছি কি হচ্ছে। তাহলে একটা পরাগ রেণু থেকে কি হচ্ছে সেটা দেখাইলাম। তাহলে এখানে একটা স্ত্রীরেণু থেকে এই হচ্ছে। এখন খেয়াল করো, একটা পরাগ রেণুর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, একটু বড় করে আঁকছি। ঠিক একইভাবে একটা স্ত্রীরেণুর ভিতর একটা নিউক্লিয়াস আছে। তো একটা পরাগ রেণুর ভিতরে একটা নিউক্লিয়াস, একটা স্ত্রীরেণুর ভিতরে একটা নিউক্লিয়াস। এই যে এটাকে আমি বড় করে এখানে আঁকলাম, এটাকে বড় করে আমি এটা আঁকলাম। এখন দেখো এই পরাগ রেণুর যে নিউক্লিয়াসটা, এই যে পরাগ রেণুর এই নিউক্লিয়াস, এই হচ্ছে স্ত্রীরেণু, এটা হচ্ছে একটা স্ত্রীরেণুর এই নিউক্লিয়াস। তো পরাগ রেণুর এই নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হবে। নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত, একটা ছোট একটা বড়। যেটা ছোট সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস, বা সেটাকে আমরা জেনারেটিভ নিউক্লিয়াস বলি। জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। আর যেটা বড় সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এখানেও কিন্তু নিউক্লিয়াসটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু এগুলোর আমরা কোনো নাম দেই নাই। এখানে কোনো নাম দিব না, আমরা কোনো নাম নাই, জাস্ট বলবো একটা নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস পরিণত হয়। এখানে একটা ছোট একটা বড়, তাই আমরা নাম দিছি জনন নিউক্লিয়াস। ছোটটা জনন নিউক্লিয়াস, বড়টা নালিকা নিউক্লিয়াস। কিন্তু এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা হয়েছে, এখানে আমরা কোনো নাম দিব না, দুইটাই সমান সমান কোনো নাম দিব না। ওই দুইটা, এই দুইটি কোষ দুই মেরুতে যাবে গা। এটা এই মেরুতে, এই যে মেরুতে আসছে, এই কোষটা এই মেরুতে আসছে, দুইটা দুই মেরুতে চলে আসবে। আর এখানে কি হবে, এটা দুইটা দুই মেরুতেই গেছে গা, না দুইটা দুই মেরুতে চলে গেছে, দুইটা দুই মেরুতে। আর এখানে কি হয়েছে, এখানে দেখা গেছে যে একটা পরাগ নালিকাতে ঢুকে গেছে, একটা পরাগ নালিকাতে ঢুকছে, আর একটা পিছন আছে। দেখো এই যে এই একটা পরাগ নালিকাতে ঢুকছে, আর একটা কি পিছন আছে। এখানে এটা কি পরাগ রেণু থেকে আমরা পাইছি না এটা। এই যে দেখো, এই যে পরাগ রেণুটা একটু বড় করে আঁকছি, এই যে পরাগ রেণু, এটা বড় করে আঁকলাম, এটাকে আর একটু বড় করে আঁকছি। এই যে এটা পরাগ রেণু থেকে যে নালিকাটা বের হয়েছে, এটাই পরাগ নালিকা। তো দুইটা নিউক্লিয়াসই পরাগ নালিকার ভিতর ঢুকে যাবে, তবে নালিকা নিউক্লিয়াসটা আগে ঢুকবে, যেহেতু নামটা নালিকা নিউক্লিয়াস, নালিকাতে আগে ঢুকবে, জনন নিউক্লিয়াসটা একটু পরে থাকবে। ওই যে জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা আবার দুইটা ভাগে বিভক্ত হবে,
এই জনন নিউক্লিয়াস থেকে 2টা পুংজনন কোষ হবে, জনন নিউক্লিয়াস থেকে পুংজনন কোষ হবে। ঠিক আছে। আর এখানে দেখো, তাহলে দেখো এখানে 2টা 2 মেরুতে গেছে আর 2টি পরাগনালীতে ঢুকে গেছে। তো এখানে জাস্ট এই একটা বিভক্ত হয়েছে, একটা বিভক্ত হয়ে পুংজনন কোষ হয়েছে। এখানে এইটাও 2বার বিভক্ত হবে, একবার বিভক্ত হলে 2টা কোষ হয়, 2বার বিভক্ত হলে 4টা কোষ হবে। দেখো একবার যদি বিভক্ত হয় 2টা কোষ হয়, কিন্তু এখানে কয়বার? একবার, 2বার। 2বার বিভক্ত হলে 4টা, একবার বিভক্ত হলে কয়টা? 2টা। 2বার বিভক্ত হলে কয়টা? 4টা। তো এই তাহলে 4টা কোষ হয়েছে। এটাও 2বার বিভক্ত হয়ে 4টা হয়েছে। তখন এটার সাথে আর এটার কোনো মিল নাই। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে এই 4টার মধ্যে এখান থেকে একটা চলে আসছে, এখানে একটা চলে আসছে, আসার পরে এখানে থাকবে 3টা, এখানে থাকবে 3টা। তো ওই পাশের 2টাকে আমরা বলবো, মাঝখানে যে 2টা থাকবে এদেরকে বলবো আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস, ওই পাশের 3টাকে আমরা বলবো প্রতিবাদ নিউক্লিয়াস, এই পাশের 3টাকে আমরা বলবো ডিম্বাণু যন্ত্র। কি বলবো? ডিম্বাণু যন্ত্র। আর মাঝখানে তাহলে এই পাশের 3টাকে প্রতিবাদ, এই পাশের 3টাকে ডিম্বাণু যন্ত্র। আর ডিম্বাণু যন্ত্রের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে বলবো আমরা ডিম্বাণু। বুঝছো কিনা বলো? তো তোমাদের কাজটা কি জানো? এটা যদি বুঝে ফেলো না, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে। তুমি কি করবা? যেটা কাজটা করবা, যদিও অনেক কিছু পড়াতে পারি নাই, এখানে অনেক কিছু আছে, তারপরে যেগুলো না পড়াইলে না সেগুলো পড়াচ্ছি। কারণ তোমাদেরকে আগেও বলছি লাইন বাই লাইন পড়ার বিকল্প নাই। তো যদি সময় থাকতো তোমাদের সাথে ফার্স্ট ইয়ারে দেখা হইতো আমার, বা তোমাদেরকে যদি ওই রকম যদি একটু সময় থাকতে হইতো তো আমি আরও ডিটেল পড়াই দিতাম, মানে প্রত্যেকটা আমার লেকচারে চলে আসতো। তবে এতটুকু জিনিস যদি বুঝতে পারো মোটামুটি অনেকটা তোমার জন্য কী হয়ে যাবে, তোমার জন্য আরও একটু সহজ হবে জিনিসটা বা বিষয়টা। তো এই জন্য তুমি এইভাবে এই জিনিসটা একটু কী করবা, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি পুরা জিনিসটা একবার চোখ বোলাবা যে কোনটা থেকে কী হচ্ছে। তারপর তুমি খাতায় না দেখে লিখবা, চিত্র 1 লাইনই শেষ করবা, না দেখে লিখবা, এটাও না দেখে লিখবা, আঁকবা এবং নামকরণ করবা, আঁকবা আর নামকরণ করবা। ঠিক আছে? তো তোমরা যদি কেউ বড় স্ক্রিনে দেখে থাকো, এটা একটু ছবি তুলে নিও, তো একটা স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, বড় স্ক্রিনে থাকলে একটা স্ক্রিনশট নিয়ে নিও, এটা গ্রুপে আপলোড দিয়ে দিও। ঠিক আছে? তাহলে কারণ আমরা যা পড়াইছি 1 পেজের মধ্যেই আছে এখনও। তো এটাই বললাম তোমাদেরকে, এটাই বলতেছি যে আরও অনেক যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে। আমি যদি ওই জিনিসগুলো কভার করতে পারছি না, কারণ মেনগুলো পড়াই আমাকে অনেক সময় চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটু চেষ্টা করবা, বাকি জিনিসগুলো যতটুকু সম্ভব, একটু কষ্ট হয়ে যাবে যদিও। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।